দু একদিনের মধ্যে সুখবর আসছে বললেন জামাত আমির। জানাবো ব্রিটিশ পার্লামেন্টে মিথ্যাচার ব্যথিত বাংলাদেশ বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে নিক্কি এশিয়াকে ডক্টর ইউনুস বললেন শেখ হাসিনাকে হস্তান্তরে বাধ্য হবে ভারত। এবং সর্বশেষে জানাবো দেশ সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক বললেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দু একদিনের মধ্যে সুখবর আসছে বললেন জামাত আমির। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন দেশবাসী আগামী দু একদিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে বুধবার সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। জামাত আমির বলেন, আমরা কারো পাতা ফাঁদে পা দেব না, কারো কাছে মাথা নত করব না, আবার সীমা লঙ্ঘনও করব না। দু একদিনের মধ্যে সুখবর পাবেন আশা করে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়, সব ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা ঐক্যবদ্ধ। সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয় সেটার জন্য আমরা সহযোগিতা করব। জামাত আমির বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে, চলমান ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। দেশি বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়তে হবে। সংলাপের বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, অপপ্রচার মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব। এর আগে বিকাল 4:15টার দিকে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ পার্লামেন্টে মিথ্যাচার ব্যথিত বাংলাদেশ বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের হত্যাকাণ্ড নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছে তা একেবারে সঠিক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে যা বলেছে তাতে বাংলাদেশ ব্যথিত। 5 আগস্টের পর বিদেশি বা বেশি মানুষ মারা গেছে এমন তথ্য প্রকাশ করা হয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। 5 আগস্টের পরের পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেও জুলাই গণহত্যা, ছাত্র জনতার উপর গুলি চালানো ইস্যুতে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ছিল নিশ্চুপ। এ বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে উপদেষ্টা বলেন, এত শিক্ষার্থীর মৃত্যুর কথা কোথাও তারা উল্লেখ করেনি। তিনি বলেন, সেখানে বলা হয়েছে 5 আগস্টের আগে মাত্র 280 জন মারা গিয়েছে, যেখানে সার্বিক মৃত্যুর সংখ্যা হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা। নিক্কি এশিয়াকে ডক্টর ইউনূস বললেন শেখ হাসিনাকে হস্তান্তরে বাধ্য হবে ভারত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষে রায় হলে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে বাংলাদেশ। এই ক্ষেত্রে উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত এই আইন মেনে কাজ করতে বাধ্য হবে। গত শনিবার নিক্কি এশিয়াকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সোমবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। তিনি বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে। নির্বাচনের আগে আমাদের অর্থনীতি, শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র ও বিচার ব্যবস্থার সর্বাত্মক সংস্কার করতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনী ব্যবস্থা, সংবিধান এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। জানুয়ারির মধ্যে ওই কমিশনগুলো সুপারিশ হাতে পাওয়ার পর পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়ন করার কথা জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে এই সংস্কার বাস্তবায়নের সময় লাগবে। তিনি বলেন, এই সংস্কার বাস্তবায়নের সময় লাগবে, কেননা নতুন বাংলাদেশে গড়তে আমরা একদম শূন্য থেকে শুরু করেছে। নির্বাচন ঠিক কখন হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনের সময় নির্ভর করছে এই সংস্কার প্রক্রিয়ার উপর। এর ফলাফলেই সময় পুনর্নির্ধারণ করে দেবে। সাধারণ নির্বাচনে ডক্টর ইউনূস প্রার্থী হবেন কিনা জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, না, আমি রাজনীতিবিদ নই, আমি সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছি। রাষ্ট্রের যেসব ব্যক্তির নীতি নৈতিকতা সমুন্নত রাখেন, নিয়ম কানুন মেনে চলেন এবং নিজেকে দুর্নীতিমুক্ত রাখেন, তাদের নির্বাচনে দাঁড়ানো উচিত বলে মনে করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনা 15 বছরের শাসনামলে দেশের শাসন কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর গণতন্ত্র, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আস্থা পুনরুদ্ধার করে তা পুনর্গঠনের সুবিশাল কর্মযজ্ঞ আমাদের ঘাড়ে এসে পড়েছে। প্রধান উপদেষ্টা বলেন, হাসিনার শাসনামলে গণতন্ত্রের রীতিনীতি একদম ধ্বংস হয়ে গেছে। টানা 3 মেয়াদে ভোটারবিহীন ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছেন হাসিনা।
আর তাতে তিনি নিজেকে এবং তার দলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছেন। একজন ফেসিবাদী শাসক হিসেবে এসব করেছেন হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই বছরের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন সরকারি চাকুরিতে বৈষম্য বিরোধী আন্দোলনে কয়েকশো শিক্ষার্থী নিহত হন। এরপরে শিক্ষার্থীদের এই আন্দোলন হাসিনার পতনের আন্দোলনের রূপ নেয়। শেষ পর্যন্ত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। তিনি হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান। অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কূটনৈতিক ফ্রন্টে বাংলাদেশে ভারতের সঙ্গে শক্তিশালী ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিত। এক্ষেত্রে ডক্টর ইউনূস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা পুনরুজ্জীবনের প্রস্তাব করেছেন। ভারত ও পাকিস্তানের বৈরী সম্পর্কের ফলে সার্ক কার্যত নিষ্ক্রিয় রয়েছে। সার্কের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলোর মতো নিজেদের মধ্যে চলাফেরার স্বাধীনতা, আন্তঃসীমান্ত বাণিজ্য উৎসাহিত করা। সার্কের সম্ভাবনার কথা তুলে ধরে ভারতকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা নিরসনের আহ্বান জানান ডক্টর ইউনূস। এদিকে হাসিনার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। তাদের দাবি, বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা করা হয়েছে। এ বিষয়ে ঢাকাকে অবশ্যই হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জোর দিয়েছে দিল্লি। তবে ভারত ও সরকারের এসব ঢালাও বক্তব্য নাকচ করে দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, সংখ্যালঘু ইস্যুতে যা বলা হচ্ছে তার বেশিরভাগই প্রোপাগান্ডা। এগুলো সঠিক তথ্যের উপর ভিত্তি করে বলা হচ্ছে না বলে পাল্টা অভিযোগ করেন ডক্টর ইউনূস। তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে তদন্ত সাপেক্ষ সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, আমরা এইসব অপতথ্যের বিরুদ্ধে ভারত সরকারকে ব্যাখ্যা দেওয়ার জন্য কাজ করছি। অন্য আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে ইউনূস চীনকে আমাদের বন্ধু বলে অবহিত করেন। তিনি বলেন, সড়ক ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে শুরু করে সমুদ্র বন্দর পর্যন্ত তারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে। তিনি আরো বলেন, বাংলাদেশে বেইজিং এর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। দৈনিক বা দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোর সংস্থায় আসিয়ানের বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে জোর দেন ডক্টর ইউনূস। বাংলাদেশ আসিয়ানে যোগ দেওয়াকে একটি প্রতিশ্রুতিশীল সুযোগ হিসেবে গ্রহণ করতে চায় বাংলাদেশ, কারণ বাংলাদেশ বিশেষ করে 2026 সালে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে। এরপর বাংলাদেশ আর অগ্রাধিকার ভিত্তিক শুল্ক সুবিধা পাবে না। মালয়েশিয়া আগামী জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতি হতে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূস বলেন, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের সদস্য পদ নিয়ে আলোচনা করেছেন। তিনি বাংলাদেশকে আসিয়ানে স্বাগত জানাতে তার সদিচ্ছার কথা ব্যক্ত করেছেন। তবে এক্ষেত্রে বেশ কিছু ধাপ রয়েছে বলে উল্লেখ করেন তিনি বলেন, বাংলাদেশে আসিয়ানে যোগ দেওয়ার ক্ষেত্রে প্রথম ধাপটি হবে আসিয়ানের সংজ্ঞা সংশোধন, একটি সর্বসম্মত রেজুলেশন নিশ্চিত করা। এর আগে আমরা আসিয়ানের একটি সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে স্বীকৃতি অর্জনের আশা করেছি। আসিয়ানের সদস্য দেশগুলো বাংলাদেশের এই প্রচেষ্টাকে সমর্থন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডক্টর ইউনূস। মিয়ানমারের সামরিক জান্তার দমন পীড়ন থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রাষ্ট্রবিহীন ও নাগরিকত্বের প্রাধিকার বঞ্চিত রোহিঙ্গা জনগোষ্ঠী প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, এই দায় বাংলাদেশ কতদিন বহন করবে? রোহিঙ্গা সংকট সমাধানে আমাদের একটি সুস্পষ্ট গন্তব্য, একটি অভিন্ন লক্ষ্য ঠিক করা দরকার। বাংলাদেশ মিয়ানমারে জাতিসংঘ শাসিত একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে প্রচার চালাচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, এতে করে এই বিপুল সংখ্যক রোহিঙ্গা তাদের দেশে আশ্রয় শিবিরে থাকতে পারবে। সেখানকার পরিস্থিতি স্থিতিশীল হলে তাদের অন্য কোনো দেশে স্থানান্তর করার প্রয়োজন হবে না। তারা তাদের নিজেদের বাড়ি ঘরে ফিরে যেতে পারবে বলে উল্লেখ করেন মোহাম্মদ ইউনূস। দেশ সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক, বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে একত্রিত হয়েছেন দেশের প্রধান রাজনৈতিক দলের নেতারা। বৈঠক থেকে সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ হাই কমিশনে হামলা, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, বাংলাদেশ বিরোধী প্রচারণার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। ভারতের এসব প্রচারণার বিরুদ্ধে আরো শক্তিশালী এবং বেগবানভাবে মোকাবেলা করার প্রস্তাব এসেছে বৈঠকে। তিনি বলেন, বৈঠকে আমাদের প্রবাসী সহযোগী বন্ধু রাষ্ট্র ও বিদেশি সাংবাদিকদের দেশে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। যোগাযোগ ও আইনি দক্ষতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে গত 15 বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সঙ্গে যত চুক্তি হয়েছে সেটা প্রকাশ করার দাবি জানানো হয়েছে। আসিফ নজরুল বলেন, রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যেসব চুক্তি রয়েছে সেগুলো বাতিল করার দাবি জানানো হয়েছে। বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্য, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা, সেটার নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল এবং সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। আইন উপদেষ্টা বলেন, ভারত থেকে বাংলাদেশ বিরোধী যে অপপ্রচার চালাচ্ছে এই পরিস্থিতি মোকাবেলায় দেশের
সেসব সম্প্রদায়ের ভূমিকার প্রশংসা করা হয়েছে। একই সঙ্গে যে কোনো উস্কানির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বৈঠকের বরাত দিয়ে তিনি আরো বলেন, সবাই একটা কথা বলেছেন, আমাদের আর শক্তিহীন দুর্বল নতজানো ভাবার কোনো অবকাশ নেই। যে কোনো ধরনের অপপ্রচার এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের ঐক্য অটুট থাকবো। আমরা সাহসী থাকবো। ভবিষ্যতে যে কোনো অপপ্রচার বা উস্কানি দিলে আমরা আমাদের ঐক্যকে আরো বেগবান রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবো। আইন উপদেষ্টা বলেন, প্রস্তাব আকারে এসেছে। গোটা জাতি ভারতের অপপ্রচারের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ আছে, সবাই মিলে একটা সমাবেশও করতে পারি সে কিনা, সবাই মিলে পলিটিক্যাল একটা কাউন্সিল করতে পারি কিনা, নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা, এর জন্য প্রস্তাবনা এসেছে। আমাদের মধ্যে মতপথ ও আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকবে, অবস্থার ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমতা এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। সবার উপরে দেশ, এটা থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল নতজানো শক্তিহীন ভাবার কোনো অবকাশ নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।